দর্শক, গতকালকেই আমরা ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের মন্তব্য দেখেছি, শুনেছি, আলোচনা করেছি। তিনি ভালো প্রতিবেশী, খারাপ প্রতিবেশী, মন্দ প্রতিবেশী এই ব্যাপারে সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং বাংলাদেশকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলেছেন সেটা আমাদেরকে অনুমান করে নিতে হয়েছে। সেই ঘটনার মাঝে আজকে আরেকটা বড় ঘটনা ঘটেছে ভারতীয় প্রেক্ষাপটে। সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে সাকিব আল হাসানের পরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে কেকেআরের পক্ষে তার খেলার কথা 9,20,00,000 রুপিতে তিনি বিক্রি হয়েছিলেন। আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কেকেআর দল থেকে মোস্তাফিজকে বাদ দিয়েছে এবং এই বাদ দেওয়ার কারণও কিন্তু ভারত বাংলাদেশ এক ধরনের সহিংসতা কিংবা ভারত বাংলাদেশের যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা। ভারত ওই দিক থেকে নানাভাবে নানা ধরনের মন্তব্য করছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ যে মন্তব্য ছিল সেটা হচ্ছে তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। এই ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলা বিশ্বের বহু দেশ এবং বহু সংস্থা থেকে আসতে দেখেছি। সর্বশেষ 5 মার্কিন কংগ্রেসম্যান তারা প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে ইনক্লুসিভ নির্বাচনের কথা যেমন বলেছে, আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংগত করার কথা বলেছেন। সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন যে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই, আন্তর্জাতিক কোনো ধরনের কোনো চাপ নেই। চাপবিহীন অবস্থায় বাংলাদেশের বর্তমান সরকার আগামী নির্বাচন করতে চলেছে। চলুন একটু জেনে দেখি তিনি কি বললেন। আদতেই চাপ আছে কিনা, তার ইন্ট্রোতেই আপনারা বুঝতে পারছেন যে চাপ আছে কিনা। পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন, কি বোঝাতে চাইলেন সেটা একটু বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। এটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে। সম্ভবত এ মাসের 11 অথবা 12 তারিখে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে আসবেন। নতুন রাষ্ট্রদূত যাকে নিয়োগ করা হয়েছে তিনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবেন। অনেকেই বলেন যে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসার পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে। সেই আলোচনা যখন চতুর্দিকে রয়েছে তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক কোনো চাপ নেই। তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বহির্বিশ্বের কোনো চাপ নেই, আমরাই নির্বাচন করতে চাই, অর্থাৎ এই সরকারই নির্বাচন করতে চাই। তিনি এটাও বুঝিয়েছেন যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হওয়ার ব্যাপারে কিংবা দ্রুত হওয়ার ব্যাপারেও বহির্বিশ্বের কোনো চাপ ছিল না, আমরাই বরং দ্রুত নির্বাচন করে দিচ্ছি, এই ব্যাপারটা তিনি বোঝাতে চেয়েছেন। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে বিদেশি কোনো চাপ নেই, সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়ে নির্বাচন করে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। আজকে মুন্সিগঞ্জে সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। 12ই ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই, এই কথাটা তিনি সেখানে বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে সেটি তাদের নিজস্ব বিষয়, তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি যখন বলছেন বহির্বিশ্বের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে, তখন আমরা স্পষ্টই দেখছি যে ভারতের সঙ্গে সম্পর্ক আদৌ নেই। এবং মাত্র কয়েকদিন আগে, এক সপ্তাহের মতো আগে আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আমাদের বেশ খামতি রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক মোটামুটি ঠিক থাকলেও রাজনৈতিক সম্পর্ক ঠিক নেই, সেটা ঠিক করার উদ্যোগ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি যখন এই কথা বলেছেন তখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো দেশের সঙ্গে সম্পর্কের কোনো সমস্যা নেই। আবার তিনি ওই যে বললেন যে কোন দেশ বাংলাদেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে সেটা তার নিজের ব্যাপার, সেটাও কিন্তু তিনি ভারতকেই ইঙ্গিত করলেন। কারণ গতকালকেই ভারতের বিদেশমন্ত্রী তিনি প্রতিবেশী রাষ্ট্রের সংজ্ঞা, ভালো প্রতিবেশী, মন্দ প্রতিবেশী, এই সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং তিনি বলেছেন যে ভালো প্রতিবেশীর জন্য তারা অর্থনৈতিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি, নানা ধরনের সহযোগিতা এই ব্যাপারগুলো করে থাকেন, কিন্তু মন্দ প্রতিবেশীর জন্য সেটা করেন না। আর তিনি এটাও বলেছেন যে
ক্ষতিকর নন, বন্ধু না হলেও ক্ষতিকর নন এমন প্রতিবেশীর সঙ্গে আমরা হ্যালো বলে হাত বাড়িয়ে দিতে চাই যেন সম্পর্কটা ভালো হয়। তিনি যে স্পষ্টই বাংলাদেশকে মিন করেছেন এবং আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও যে স্পষ্ট ভারতকে মিন করলেন, এটা বুঝতে আপনাকে বড় কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে আদতে আমাদের সম্পর্কটা যদি শুধু ভারতই বলি তাহলে শুধু ভারত বলা কি ঠিক হবে? আমরা তো এখন পর্যন্ত গত 16-17 মাসে বিদেশি কোনো বিনিয়োগ পাইনি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ একেবারে বন্ধ হয়ে গেছে এবং বলা হয় এই সরকারের আমলে 75 থেকে 80% বিনিয়োগ মাইনাস হয়েছে, যেটা অর্থনীতির জন্য সব থেকে ভয়াবহ ব্যাপার। রেমিটেন্সের কারণে এখনও বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেই রিজার্ভটা ঠিক আছে। আবার রিজার্ভ যখন ঠিক আছে তখন এই আলোচনাও রয়েছে যে এই সরকারের পক্ষ থেকেই, এবং আমরা যারা অভিযোগ করি অনেকেই তো অভিযোগ করি যে শেখ হাসিনা সরকার প্রতি বছরে 10 বিলিয়ন 20 বিলিয়ন ডলার পাচার করেছে। যদি প্রতি বছরে 20 বিলিয়ন ডলার পাচার করে তাহলে তো এই 1.5 বছরের মতো সরকারের বয়স হলো, এই 1.5 বছরে অতিরিক্ত 30 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু এই সরকারের আমলে তো আর 1 টাকাও পাচার হয়নি। এই ব্যাপারগুলো অনেক আলোচনা তৈরি করে, এই আলোচনার অবশ্য শেষ নেই। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সরকারের অনেক ব্যর্থতার মাঝে রিজার্ভ ঠিক রাখা, এটা কিন্তু একটা সফলতার দিক। যদিও অর্থনীতির অন্যান্য দিক ভঙ্গুর, ব্যবসার অবস্থা খারাপ, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মবের কারণে অন্তত 250-300 কারখানা বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস কারখানা একের পর এক বন্ধ হয়েছে, বিভিন্ন কারখানায় ইন্ডাস্ট্রিতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, গাজী গ্রুপের একাধিক কারখানা যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে সেখানে জ্বলে পুড়ে মরেছে শ্রমিকরা, এই ঘটনাগুলো কিন্তু এই সরকারের আমলের একটা বড় ব্যর্থতার ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভারতের সঙ্গেই সম্পর্ক খারাপ এটা বলার বোধহয় স্কোপ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কটা আমাদের ওই দহরম মহরম সম্পর্কের মতো নেই। জো বাইডেন সরকারের আমলে আমাদের প্রফেসর ইউনূসের সঙ্গে জো বাইডেনের যে বন্ধুত্বমূলক সম্পর্ক দেখেছি, কিংবা তার দলের বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সঙ্গে যে পারিবারিক সম্পর্ক তার রয়েছে, জো বাইডেন সরকার কিংবা তার দলের সরকার যদি থাকতো আমেরিকায়, তাহলে বাংলাদেশের সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্কটা অনেক গুণ বেশি থাকতো, যেটা ডোনাল্ড ট্রাম্প আসার কারণে সম্পর্কটা অনেকখানি নষ্ট হয়েছে। সেটার আবার ঐতিহাসিক কারণ রয়েছে, যে ঐতিহাসিক কারণেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা বিরোধ রয়েছে, কারণ হিলারি ক্লিন্টনের নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা বিনিয়োগ করেছিলেন এরকম অভিযোগ রয়েছে, অনেক কথাই রয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। তিনি এটা বলেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। তিনি জানান, অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন এমন তথ্য থাকলেও তারা নির্দিষ্ট কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। তার মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের সঙ্গে যদি আমার সুসম্পর্ক থাকতো, তাহলে ভারতে অবস্থান এই ফয়সালরা যদি করতেন, তাহলে তো ভারত সরকারই তাদেরকে ট্রেস করতো যে কোন জায়গায় আছে, তাদেরকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিত। ভারত সরকার যেহেতু সেটা করছে না, সেহেতু বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের রাজনৈতিক সম্পর্ক একেবারে শূন্যের কোঠায়। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালোর কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সন্ত্রাসীদের কিন্তু গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দেওয়া হয়েছিল এবং ভারত ওই সময়টা নিজেদেরকে নিরাপদ মনে করত। এখন তারা অনেকটা অনিরাপদ মনে করছে, যখন বাংলাদেশ থেকে অনেকটা হুঙ্কার দেওয়া হচ্ছে যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আমাদের দেশে আশ্রয় দিয়ে 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে। এরকম একটা প্রেক্ষাপটে সম্পর্ক যে আদৌ ভালো নেই এটা তো বলাই যায়। তবে সম্পর্কটা আমার মনে হয় যে গড়া উচিত, কারণ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেক প্রতিবেশী কখনো ভালো থাকতে পারে না। তিনি আরো বলেছেন, বিচার কখনো সময় বেঁধে দিয়ে হয় না। এই যে ইনকিলাব মঞ্চ থেকে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে 30 কার্য দিবসের মধ্যে বিচার শেষ করতে হবে, বিচারের রায় কার্যকর করতে হবে, সেই ব্যাপারে তিনি হয়তো এটা মিন করেছেন যে সময় বেঁধে দিয়ে বিচার হয় না।
তারপরও সরকার সার্বিকভাবে চেষ্টা করবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার ব্যাপারে। মূল আলোচনায় ফিরে তিনি বলছেন যে কোনো চাপ নেই নির্বাচনের ব্যাপারে, আন্তর্জাতিক কোনো চাপ নেই, কিন্তু আমরা নিশ্চিতই দেখছি যে কমনওয়েলথের চাপ রয়েছে, মার্কিন 5 কংগ্রেসম্যানের চিঠি, যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে, ভারতের চাপ রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, এছাড়াও জার্মানি থেকেও বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। কিন্তু যত কথাই বলা হোক, যেখান থেকে যত কথাই বলা হোক না কেন, বাংলাদেশ সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগ সরকার গোয়ার্তুমি করে বিদেশি কোনো চাপ না মেনে একপাক্ষিক নির্বাচন করেছে। একপাক্ষিক নির্বাচন করে তারা বলেছে যে এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, এবং নির্বাচন পরবর্তী সময়ে বলেছে গ্রহণযোগ্য হয়েছে। ভোট কাস্টিং দেখানো হয়েছে যে এত % ভোট কাস্টিং হয়েছে। আন্তর্জাতিক চাপ তারা মানেনি, জাতিসংঘের কথা শুনেনি, আমেরিকার কথা শুনেনি, মানবাধিকার সংগঠনের কথা শুনেনি, ইউ রাষ্ট্রগুলোর কথা শুনেনি, কারো কথাই শুনেনি। না শুনে একপাক্ষিক নির্বাচন করেছে, এবং 14, 18, 24 পরপর 3টা একপাক্ষিক নির্বাচন করার ফলাফলটা 2024-এর 5 আগস্ট। একই পথে কি বর্তমান সরকারও হাঁটছে? যখন আমরা বিগত সরকারকে ফ্যাসিস্ট বলছি, বিগত সরকার খারাপ, তখন বিগত সরকারের কোনো উদাহরণ তো এই সরকারের আমলে থাকার কথা নয়, একই ধরনের কার্যক্রম করার কথা নয়। কিন্তু ইন্টারেস্টিংলি ওই একপাক্ষিক ভোটের দিকেই বোধহয় ব্যাপারগুলো যাচ্ছে। এবং আজকে একটা নতুন খবর জন্ম নিয়েছে, সেটা হচ্ছে জাতীয় পার্টির যে জোট, 20 দলীয় জোট, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে 20 দলীয় জোট, সেই জোটের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ, তারও মনোনয়নপত্র আজকে বাতিল করে দেওয়া হয়েছে। যখন জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ অনেকেই নির্বাচন করছেন না, জাতীয় পার্টি জিএম কাদেরের দল এখন পর্যন্ত নিশ্চিত না নির্বাচন করবেন কিনা, 14 দল নির্বাচন করছে না। জাতীয় পার্টি যদি নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়, তাহলে এই নির্বাচন যখন আরও বেশি একপাক্ষিক হয়ে পড়বে, ঠিক সেই সময় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আন্তর্জাতিক কোনো চাপ নেই। তবে এটা হয়তো মেনে নেয়ার মতো, সেটা হচ্ছে যে নির্বাচন যে 12ই ফেব্রুয়ারিতে করছে সরকার, সেটা আন্তর্জাতিক চাপের কারণে করছে না, সেটা তাদের বাস্তবতার কারণেই করছে। কারণ তারা শেষ পর্যন্ত মনে করেছে যে নির্বাচন দিয়ে দ্রুত সরকার পরিবর্তনটাই বুদ্ধিমানের কাজ। এছাড়া পরিবেশটা ঘোলাটে হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আরও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ থাকলেও সেই চাপের পরিপ্রেক্ষিতে যে সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচন করছে, এটা বোধহয় সত্য নয়। কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা কিংবা একপাক্ষিক নির্বাচন না করার ব্যাপারে আন্তর্জাতিক চাপ যে রয়েছে, এবং সেই চাপ যে আওয়ামী লীগের মতোই এই সরকারও মানছে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ যে ভুল করেছিল সেই একই পথে কি বর্তমান সরকার? আর এটাকে কি আপনি ভুল হিসেবে দেখবেন, নাকি এটাই বাস্তবতা যে ফ্যাসিস্টের আবার কিসের নির্বাচন? যারা ফ্যাসিস্ট, যারা একপাক্ষিক নির্বাচন করেছে, তাদের তো বোঝানো উচিত তাদেরকে একটা অন্তত একপাক্ষিক নির্বাচন করে, যে একপাক্ষিক নির্বাচন করলে অন্যদের কেমন লাগে, যাদেরকে বাদ দেওয়া হয় তাদের কেমন লাগে, তোমরা একটু বোঝো। ব্যাপারটা বোঝানোর জন্যই কি করা হচ্ছে? আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাবি করছেন যে তার সরকারের সময় গত 1.5 বছরে যা হয়েছে তার কিছুই গত 17 বছরও হয়নি, অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময়ে হয়নি। কথা সত্য, অনেক কিছুই গত 17 বছরে হয়নি। যেমন থানায় গিয়ে কোনো আত্মস্বীকৃত খুনি নিজেকে আবারও খুনি দাবি করে এক পর্যায়ে হুমকি দিতে পারেন পুলিশকে, অথচ তাদের কাউকেই গ্রেপ্তারের আওতায় আনা হয় না, তাদের বিরুদ্ধে কিছু করা হয় না। এ ধরনের অনেক বিষয় তো শেখ হাসিনা সরকারের সময় হয়নি, তাই না? তার বিরুদ্ধে আরও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু এইসব বিষয় তো হয়নি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে একটি ভিডিও দেখেছেন, ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায়, এই থানায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রকাশ্যে থানার ওসিকে হুমকি দিয়ে আসেন যে বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম।
বিষয়টি ঘটেছে শুক্রবার, মানে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কোন এক কর্মী বা নেতাকে আটক করা হয়। সে আবার হয়তো হবিগঞ্জ জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান, তার খুব কাছের মানুষ। তাকে ছাড়াতে তার সাঙ্গপাঙ্গ বা তার দলের লোকজনকে নিয়ে থানায় যাওয়া হয় ওসিকে শাসাতে, যে কেন ছাত্রলীগের নেতাকে ছাড়া হচ্ছে না। তিনি আর কি কি বলেছেন একটু ছোট করে বলি। তিনি যা বলেছেন তার কোনোটাই কিন্তু মিথ্যা নয়, সবই সত্য। এদিক থেকে তার সততা আমরা নিঃসন্দেহে পরিমাপ করতে পারি। মাহাদি হাসান বলছেন, আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমি স্ট্রিক্টলি এখানে এসেছি, আমাকে বলতে হবে আমার ভাইকে কেন গ্রেপ্তার করা হলো এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি ভাইসা আসছে নাকি? তিনি বলছেন, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়েছিলাম, তার প্রতিবাদে আমাদের ভাইকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা জুলাই অভ্যুত্থানে গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলছেন যে আন্দোলনকারী হয়েছে। তো কি হয়েছে? তিনি বলছেন, আমরা এই বানিয়াচং পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে কথাগুলো বলল মাহাদি হাসান, নিশ্চয়ই প্রত্যেকটা শব্দ তার সত্য উচ্চারিত হয়েছে। এবং যেই হুমকি পুলিশকে দেওয়া হলো, থানার ওসিকে দেওয়া হলো, সেগুলোও কিন্তু অমূলক নয়। এরকম হুমকি ধামকি তো আমরা শুনে আসছি গত 16 মাস ধরে। কোনো কিছুই মিথ্যা নয়। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘাড়ের উপরে ভর করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি এখনো পর্যন্ত টিকে আছেন, সবই তো সত্য কথা, একটা কথাও তো মিথ্যা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো স্বীকার করেছেন সবকিছু। যাই হোক, এগুলো পুরনো কথা। বানিয়াচং থানার কথা নিশ্চয় আপনাদের মনে আছে, 2024-এর 5 আগস্ট হাজার হাজার মানুষ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, তারা পুলিশ সদস্যদেরকে সেই থানার মধ্যে অবরুদ্ধ করে রাখেন, থানা ঘেরাও করেন এবং একটা পর্যায়ে পুলিশ সদস্যদের একজন যারা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, এসআই সন্তোষ, তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং পরদিন সকালে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এসআই সন্তোষ হত্যাকাণ্ড এবং বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কিন্তু একটি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল ওই বছরেরই 22 আগস্ট এবং 5 থেকে 6 হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। কিন্তু সেই মামলায় কি হয়েছে? নিশ্চয়ই কিছু হয়নি। নিশ্চয়ই সেই মামলায় কাউকে আটক করা হয়নি। যেমন আটক করা হয়নি পুলিশের শত শত সদস্যের হত্যা করার বিষয়ে অন্য কোনো মামলা হয়ে থাকলে, যেমন আটক করা হয়নি আরো অনেক ক্ষেত্রে নিজেদেরকে আত্মস্বীকৃত খুনি হিসেবে দাবি করার পরেও। আমাদের নিশ্চয় মনে আছে যে এসআই সন্তোষকে হত্যা করা হলো বা বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া হলো 5 আগস্ট। তার আগের রাতে 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 14 জন পুলিশ সদস্যকে একসঙ্গে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই বিষয়টি আবার প্রকাশ্যে বিএনপি নেতারা দাবি করেন যে আমরা যদি এই পুলিশ সদস্যদেরকে হত্যা না করতাম তাহলে 5 আগস্ট অভ্যুত্থান হতো না। এবং সেই ঘটনাকে আবার নিজেদের কৃতিত্বের দাবিদার আরো অনেকে, এনসিপি নেতারা কখনো কখনো দাবি করেছেন, জামাত বা শিবিরের নেতা কর্মীরা দাবি করেছেন যে ঘটনা আমরা ঘটিয়েছি, মেট্রো রেল আমরা পুড়িয়ে দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রকাশ্যে ঘোষণা করে এবং এইগুলোর প্রত্যেকটা বিষয়ের কৃতিত্বের দাবিদার হতে গিয়ে
প্রতিযোগিতা দেখেছি আমরা জামাত শিবিরের সাথে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা মাহাদি হাসান, তিনি যে প্রকাশ্যেই ঘোষণা দিলেন যে বানিয়াচং থানা কারা পুড়িয়ে দিয়েছিল, এসআই সন্তোষকে কারা হত্যা করেছিল, নিজেদের কথা নিজেরা দাবি করলেন, সেই বিষয়ের পরেও তাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যখন ফোন করা হয়, তিনি ফোন ধরেননি। কি বলবেন তিনি? তার তো বলার কিছু নেই। পুলিশ তো এখনো একটা ট্রমার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। এক শ্রেণী পুলিশ যেমন যে শত শত মামলা হয়েছে, সেই মামলায় যাদেরকে আসামি করা হচ্ছে বা অজ্ঞাত হিসেবে যাদের নাম ঢুকিয়ে দিচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আবার আরেক শ্রেণীর পুলিশ এখনো ট্রমার মধ্যে রয়েছে, ভয়ে গুটিসুটি মেরে আছে কোনোভাবে হাজিরা দেওয়া তাদের কর্মক্ষেত্রে। এই তো, আর তো কিছু না। সেই জায়গা থেকে কিভাবে এই ছাত্র নেতাদের বিরুদ্ধে পুলিশ কথা বলবে? তাদের ভয়ঙ্কর রূপ সম্বন্ধে নিশ্চয় অবগত আছেন তারা। এই যে পুলিশে অস্ত্র লুট হলো, হাজার হাজার অস্ত্র, সেই অস্ত্রগুলো কোথায়? উদ্ধার করা হয়েছে একটিও? মানুষ জানে কিছু? কোনো ধরনের জবাবদিহিতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের? এই যে ঐতিহাসিক সরকার, কালা বধির একটা সরকার, কিন্তু যা করার করে যাচ্ছে। আগেও বলেছি, আবারও বলি, জাতিসংঘ থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, দাবি করা হয়েছে, সেই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার তো শুধুমাত্র 5ই আগস্ট পর্যন্ত হননি, 15 আগস্ট পর্যন্ত তদন্তগুলো করা হয়েছে। এবং সরকার যেখানে বলেছিল যে 832 জন 5 আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন, সরকারের প্রজ্ঞাপন করা বক্তব্য, তাহলে বাকি মানুষগুলো কাদের দ্বারা নিহত হলেন? 5 আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ছিল না। অনেকবার উচ্চারণ করেছে, কিন্তু এগুলো সরকার আমলে নেয় না। জাতিসংঘ যে বললো 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15ই আগস্ট পর্যন্ত 2024-এর, সেটিও সরকার আমলে নেয় না। ও যে 1400 সংখ্যাটি পেয়েছে, এটি আওয়ামী লীগ হত্যা করেছে বলে চালিয়ে দিচ্ছে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক বাবা বলছেন যে কিছু ঘটলেই বলা হয় যে তার মুখ থেকে আমরা শুনতে পাই বর্বরতা থেকে বাংলাদেশ সভ্যতার দিকে গেছে, অসভ্যতা থেকে বাংলাদেশ এক সভ্য জাতিতে পরিণত হয়েছে। এইগুলোই সভ্যতার নমুনা। এমন নজির নিঃসন্দেহে কেবলমাত্র একজন নোবেল বিজয়ী অধ্যাপক সরকার প্রধানের দেশেই আছে, আর কোথাও নেই। যে থানায় গিয়ে আত্মস্বীকৃত খুনিরা উল্টো হুমকি দিয়ে আসে, নিজেদেরকে আবার খুনি বলে দাবি করে, হত্যাকারী বলে দাবি করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কিছু এই দেশে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভালো থাকুন সবাই।